ওকে, সবাইকে অভিনন্দন। আজকে আমরা গত ক্লাসে এতটুকু দেখছিলাম। সোহান, থ্যাংক ইউ। আমরা গত ক্লাসে এতটুকু দেখছিলাম। জি স্যার। ওকে, আমরা এরপরে যাব। হ্যাঁ, এগুলোকে আমরা বাসায় প্র্যাকটিস করতে পারছি? জি স্যার। ওকে, সি প্লাস প্লাসে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সি এর মতোই। সি তে যেরকম আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতাম, মানে ইনক্রিমেন্ট হচ্ছে ইনক্রিমেন্ট ভেরিয়েবল বাই 1, এটাকে আমরা বলতাম ইনক্রিমেন্ট। মানে কি আমার 2 আছে 3 হবে, 3 আছে 4 হবে এরকম। এখানে ইনক্রিমেন্ট হচ্ছে ফ্রি ইনক্রিমেন্টকে ইউজ করা হয় এভাবেই, মানে ভেরিয়েবলের নামের আগেই ইনক্রিমেন্ট ছিল আমাদের সি তে যেরকম ছিল এখানে। তারপর হলো পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রেও সেম, ভেরিয়েবল নাম তারপর হচ্ছে ইনক্রিমেন্ট। তারপর ডিক্রিমেন্টের ক্ষেত্রেও সেম, মানে কি ডিক্রিমেন্ট মানে কি আমার মানে এক এক করে কমবে। ফ্রি ডিক্রিমেন্ট হচ্ছে আমার ভেরিয়েবল, এর পূর্বে হচ্ছে আমার ডিক্রিমেন্ট চিহ্ন। পোস্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে এরকম, সাপোজ আমার যদি x সমান যদি 5 হয়, y সমান প্লাস প্লাস x, আবার x সমান যদি 5 হয়, y সমান x। অ্যাকচুয়ালি এখানে একটা পার্থক্য আছে। এই কোড সেগমেন্ট কি দেখা যাচ্ছে? দেখছে সবাই? জি স্যার। ওকে, এখানে হচ্ছে কি x সমান 5, y সমান হচ্ছে প্লাস প্লাস x, মানে ফ্রি ইনক্রিমেন্ট অফ x। আবার এখানে x ইকুয়ালস টু 5, দেন y ইকুয়ালস টু x পোস্ট ইনক্রিমেন্ট। এখানে y এর ভ্যালু কত হবে আর এখানে y এর ভ্যালু কত বলতে পারো? প্রথমটাতে 6 হবে, পরেরটাতে 5 হবে। x এর ভ্যালু কত হবে? প্রথমটাতে y এর ভ্যালু 6 হবে আর পরেরটাতে y এর ভ্যালু 5 হবে। আর কেউ? তোমার নাম কি? জি স্যার, এটাই। স্যার 9। এটাই স্যার। মানে এটাই মানে কোনটা? নাইম যেটা বলছে ওইটাই স্যার। প্রথমটা মানে তো কি বলছে আমি সেটা শুনতে চাচ্ছি। y ইকুয়ালস হবে 6 আর পরেরটা তো y ইকুয়ালস 5। পরেরটা y ইকুয়াল টু 5 হবে। পরেরটাতে y ইকুয়ালস টু 5 হবে। x এর ভ্যালু কত হবে সেমিকোলনের পরে? সেমিকোলনের পরে স্যার 6 হবে। আমার কোশ্চেনটা হচ্ছে, প্রথম থেকে 6 আমি কথাটা বলি। হ্যাঁ, আমার এই কোর্স সেগমেন্টটা রান হওয়ার পরে y এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু কত, y এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু কত হবে, এটা হলো দিস ইজ দ্য কোশ্চেন। তার প্রথমটাতে y এর ভ্যালু 6 হবে, তারপরে যায় x এর ভ্যালু 6 হবে, তারপরে যায় সেকেন্ডটাতে x এর ভ্যালু 6 হবে, y এর ভ্যালু 5 হবে। আর কেউ? নেক্সট আরেকজন বলো। এখানে কিন্তু 30-35 জন স্টুডেন্ট আছে, বাকিরা চুপচাপ থাকলে হবে না, আমি কিন্তু ডাকবো না হয় সবাই। জি স্যার, প্রথমটাতে y এর ভ্যালু 6 হবে, তারপরটাতে y এর ভ্যালু 5 হবে। x এর ভ্যালু কত হবে? প্রথমটাতে x এর ভ্যালু 6, তারপরটাতে 5। হুম, প্রথমটাতে x এর ভ্যালু প্লাস প্লাস x এর জায়গায় হবে 6 আর x প্লাস প্লাস এর জায়গায় হবে 5। সরি, নেক্সট আরেকজন আসো। মানে আমার কোশ্চেন হচ্ছে x এর ভ্যালু কত হবে, y এর ভ্যালু কত হবে। আরেকজন? স্যার আমি বলছি যে হয় নাই স্যার। আমি বলছি, তোমার নাম কি? 9 স্যার। আমি বলবো আর কাটটা হয়েছে। হ্যাঁ, স্যার প্রথমটাতে x এর মান 5, y এর মান হচ্ছে 6। সেকেন্ডটাতে x এর মান 5, y এর মান হচ্ছে 6। এরপর আরেকজন? স্যার আমারও মনে হচ্ছে প্রথমটাতে x এর মান 5, y এর মান হচ্ছে 6, দ্বিতীয়টাতেও x এর মান 5, y এর মান 6। মানে কিভাবে এটার এক্সপ্লেনেশন দিতে পারবা? এটা ব্যাখ্যা দিতে পারবা তুমি যেটা বলছো সেটা? স্যার স্যার x এর মানটা যখন y তে বসাচ্ছি তখন এই স্যার প্লাস প্লাস x হচ্ছে, তখন স্যার
মানে কি এক বেড়ে যাবে, তো 6 হয়ে যাবে ওয়াই এর মান 6 স্যার। আর x মানে প্রি ইনক্রিমেন্ট স্যার পোস্ট ইনক্রিমেন্ট স্যার মানে দুটোটাই বলতে গেলে এক কাজে সেমই স্যার, মানে এক বাড়ায় দিবে। তাহলে এটার সামনে আর পিছনে ইউজ করার দরকার নেই। একদিক করলে তো স্যার হয়ে স্যার এখানে ফার্স্টটাতে x এর মান 6 আর y এর মান 5, আর সেকেন্ডটাতে x এর মান 5 আর y এর মান 6। যাবে। নেক্সট স্যার আমি বলি স্যার, মানে কনফিডেন্টলি মানে যে পারবে, মানে আমার মনে হচ্ছে আমি আচ্ছা। পারবো। হ্যাঁ বলো। আমি বলি স্যার বলি একজন x এর মান x এর মান প্রথমটার ক্ষেত্রে স্যার x এর মান হবে যে মানে x এর মান হবে 6, y এর মানও 6। কেন 6 হবে স্যার? আমি যখন x এর প্লাস প্লাস x করে দিছি, ওইটা স্টেটমেন্টের আগে x কে এক বাড়ায় দিবে। তো স্টেটমেন্টের আগে যদি x কে এক বাড়ায় যায়, তাহলে x এর মান 6 হয়ে যাবে, তো y এর মধ্যে 6 অ্যাসাইন হবে। ওই জন্য y এর মানও 6, x এর মানও 6, বিকজ x এর মানও কিন্তু 1 বেড়ে গেছে। তারপরে যায় সেকেন্ডটাতে x ইকুয়াল টু 5, তারপরে যায় y ইকুয়াল টু x প্লাস প্লাস। তো y ইকুয়াল টু x প্লাস প্লাস, এটা কিন্তু স্টেটমেন্টের আগে x কে প্লাস প্লাস করবে না, এটা স্টেটমেন্টের পরে গিয়ে প্লাস প্লাস করবে। তো এই ক্ষেত্রে y ইকুয়াল টু 5 এ অ্যাসাইন হবে, তারপরে যায় স্টেটমেন্টটা যখন শেষ হবে তখন গিয়ে সে x কে 1 বাড়া দিবে, তো x কে x বাড়া দিলে 6 হবে। তো সেকেন্ডের ক্ষেত্রে y ইকুয়াল টু 5 হবে আর x ইকুয়াল টু 6 হবে। এরকম তোমার 9 স্যার। ও আগের জন্যই বললা না। এরপর আরেকজন স্যার সেম স্যার, ইনক্রিমেন্ট স্যার প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্টের প্রি ইনক্রিমেন্টের মিনিংটাই হচ্ছে স্টেটমেন্টের আগে সে এক মানে তার কাজটা শেষ করা, আর পোস্ট ইনক্রিমেন্ট মানে হচ্ছে পরে। দ্যাট মিনস হচ্ছে আমার যখন y ইকুয়ালস x প্লাস প্লাস হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে এখানে স্টেটমেন্টের পরে গিয়ে সে ইনক্রিমেন্ট হবে, এর আগে। আর যখন প্রি ইনক্রিমেন্ট হচ্ছে x ইকুয়ালস 5 y ইকুয়ালস প্লাস প্লাস x, ওই ক্ষেত্রে স্টেটমেন্টের আগে গিয়ে সে ইনক্রিমেন্ট হবে। মানে এটার নামটাই আনসার আছে স্যার, প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট। আরেকজন স্যার আমরা যখন y নিয়ে কাজ করবো তখন স্যার প্রথমেই y ভ্যালু 1 বেড়ে যায়, 6 হয়ে যাবে। ওইটা হচ্ছে স্যার প্রি ইনক্রিমেন্টের কাজ। আর পোস্ট ইনক্রিমেন্টের মধ্যে স্যার যখন একটা x এর ভ্যালু যখন 5 দেবো স্যার, y নিয়ে যখন কাজ করবো তখন কিন্তু প্রথমে স্যার x এর যখন y ভ্যালু 5 থাকবে, কাজ করার পরে y ভ্যালু যদি যাই 6 হয়ে যাবে, 1 বেড়ে 6 হয়ে যাবে। ওই কারণে ওইটা পোস্ট ইনক্রিমেন্ট। স্যার প্রথমটাতে স্যার x ইকুয়াল টু 5, y ইকুয়াল টু হচ্ছে আপনার 6, পরেরটাতে x ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 5। নেক্সট স্যার প্রথমটাতে x ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 6 হবে, কারণ স্টেটমেন্টের শুরুতে y ইকুয়াল টু 1 বাড়ায় দিবে প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে। আর পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে স্টেটমেন্ট শেষ হওয়ার পরবর্তীতে গিয়ে যায় 1 প্লাস হবে আর কি। তাহলে দ্বিতীয়টাতে হয় x ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 5। এরপর এরপর স্যার প্রথমটাতে y ইকুয়ালস টু 6 হবে আর দ্বিতীয়টাতে y ইকুয়ালস টু 5 হবে। x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু এই প্রথমটাতেও 5, দ্বিতীয়টাতেও 5। ইনক্রিমেন্ট হবে না? প্রথমটাতে 6 হয়ে যাবে স্যার, এটা প্রথমে যোগ হয়ে যাবে, এজন্য 6 হয়ে যাবে। এরপর এটা মানে আসলে সি এর ক্লাস চলতেছে আর কি, সি এর কার কি অবস্থা একটু বোঝা যাচ্ছে আর কি এখন। এরপর স্যার প্রথমটাতে x এর মান 5 থাকবে, তারপর y এর মান স্যার 6 হবে। স্যার না স্যার, হ্যাঁ 6 হবে। তারপর স্যার x এর মান 5ই থাকবে, তারপর y এর মান এখানে স্যার 5 থাকবে, কিন্তু প্রথমটাতে পরের স্টেটমেন্টে গেলে কিন্তু x এর মান তখন 6 হয়ে যাবে। ওকে ঠিক আছে, আমরা একটু বলার চেষ্টা করি আর কি অ্যাকচুয়ালি এখানে কি হবে। কম্পাইলার কি হবে মানে আমাদের কোডগুলো এক্সিকিউট করে, মানে পিক্সেল টু পিক্সেল, ফার্স্ট অফ অল দিক থেকে শুরু হবে, দেন এদিকে দেন এদিকে দেন এদিকে দেন এদিকে, যখন সেমিকোলন পাবে দেন নেক্সট লাইন আসে, আবার শুরু হয় এক্সিকিউশন এভাবেই পিক্সেল টু পিক্সেল এইভাবেই। তো এখন দেখো x ইকুয়ালস এখানে অ্যাসাইন হয়েছে কত 5, তারপর এই জায়গায় এসে y ইকুয়ালস টু কাকে পেল, y কি পেল
তারপর কাকে পেলো, ইনক্রিমেন্ট কে পেলো। তাহলে ইনক্রিমেন্ট হলো কি, ইনক্রিমেন্ট মানে কম্পাইলার যাকে পাবে তার এক্সিকিউশন পাথের মধ্যে তার কাজটা করবে। জি স্যার। তাহলে এটা মানে ইনক্রিমেন্ট পেয়েছে, তাহলে ইনক্রিমেন্ট করবে কাকে, এই ভেরিয়েবল এক্স লোকেশনে যে ভ্যালুটা আছে সেটা। এক্স লোকেশনে কোন ভ্যালু আছে, হ্যাঁ 5 5। তাহলে এক্স লোকেশনে 5 হবে, 5 ছিল, এক ইনক্রিমেন্ট হয়ে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। 6 কারণ হয়ে যাবে। কাকে কাকে পেয়েছে আগে, ইনক্রিমেন্ট কে পেয়েছে আগে। দেন মানে এই 6 টা এখানে আর অ্যাসাইন হয়ে যাবে। তাহলে এখানে কত হলো, ফার্স্ট স্টেটমেন্ট এক্স এর ভ্যালু 6 হলো, ওয়াই এর ভ্যালু কত হলো 6, দুইটাই 6। 6। তারপর এখানে আসো, এখানে y ইকুয়ালস টু ফার্স্ট অফ অল কাকা কোন ইনক্রিমেন্ট পেয়েছে এখানে, না স্যার, x x এর মান কোন 5 ইনক্রিমেন্ট আছে নাই, কে আছে, x আছে, এই x অ্যাসাইন হয়ে যাবে। মানে ফিক্সেল টু ফিক্সেল, মানে যেটা আগে পাবে তার কাজ আগে হবে এখানে, মানে আগে পিছন থেকে শেষ করে আসবে দেন কাজ হবে এরকম না। এখানে ফিক্সেল টু ফিক্সেল, মানে ফার্স্টে যাকে পাবে তার কাজ আগে হয়ে যাবে। এখানে x তে পেয়েছে, x এর মান y তে অ্যাসাইন হয়ে যাবে। x এর ভ্যালু কত আছে এখানে, কত 5 আছে, 5 আছে, 5 y এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। দেন আবার আসবে, এখানে কি পেয়েছে, একটা ইনক্রিমেন্ট পেয়েছে। ইনক্রিমেন্ট করবে কাকে, এটা যার সাথে আছে তার, কার লোকেশন আছে, x এর লোকেশন আছে, x এর লোকেশনে কত আছে, 5 আছে। ইনক্রিমেন্ট করলে কত হয়, 6 হয়। দ্যাট মিন্স এই স্টেটমেন্টটা হবে x এর ভ্যালু 6, y এর ভ্যালু 5। বুঝা গেছে কথা? কোড জি স্যার। লিখলে জি কোড স্যার। শুধু তোমরা কোড লিখবা তা না, এটা হচ্ছে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। না এই রেজাল্টটা কেন আসছে, কেন আসছে, তোমাকে এরকম পিক্সেল টু পিক্সেল অ্যানালাইসিস যদি করতে পারো দেন ভালো মতো বুঝতে পারো। কথা কি বুঝে গেছে সবার? মানে সবাই মোটামুটি বলার ট্রাই করছো, সবাইকে থ্যাঙ্কস। কিন্তু আরেকটু যদি তোমরা অ্যানালাইসিস করে বলতে পারলে রেজাল্ট আরো একুরেট হতো আর কি। বুঝতে পারছি? শুধু আমরা কোড লিখেই যাব না, কিন্তু আমি এটা কোড লেখার পর এটা অ্যানালাইসিস করব, এই রেজাল্টটা কেন আসছে, এটা 5 কেন হলো, 6 কেন হলো, এখানে আবার y এর ভ্যালু 6 কেন হলো, x এর ভ্যালু 6 কেন হলো, এগুলো আমাকে অ্যানালাইসিস করতে হবে। কারণ মনে করো তুমি এখন বিগিনার লেভেল, তুমি যত অ্যানালাইসিস করবে, মানে একটা ইনপুটের সাথে আউটপুট এবং কোড, এই তিনটার মধ্যে আমি ইনপুট এটা দিলাম, আউটপুট এটা আসলো, কি কোড লিখলাম, কেন আসলো, এগুলো যদি একটু বিশ্লেষণ করতে পারলে তোমার মধ্যে যে কনফিউশন গুলো থাকবে সেগুলো চলে যাবে। ঠিক আছে, আমরা একটু এগুলো এভাবেই করবো আর কি। হ্যাঁ, বোঝা গেছে? বুঝতে পারছো সবাই? যারা চুপচাপ আছো কিছু বলতেছ না, আমি কিন্তু ওয়েট, আমি কিন্তু জিজ্ঞেস করবো এরপরে। ইয়েস স্যার। ওকে, এখানে আর কারো কোনো কোশ্চেন আছে? না না স্যার। স্যার। না স্যার। ওকে, এরপরে হচ্ছে the syntax of cout and মানে এক্সট্রাকশন অপারেটর, মানে এটা হচ্ছে আমরা cout এর, আমরা যদিও দেখছি আগে, এখানে cout এর ক্ষেত্রে আমরা যখন cout ইউজ করব তখন আমি যখন প্রিন্ট করতে যাব, মানে আউটপুটে কোনো ডাটা পাঠাতে যাব, দেন আমি cout ইউজ করব। তো cout কে ক্যাসকেড করা যায়, এটাকে বলা হয় ক্যাসকেডিং, মানে একটার সাথে আরেকটাকে জোড়া লাগানো। এখানে হচ্ছে আমি মানে আমি যদি এক্সট্রাকশন অপারেটর একটা যদি দিলে এখানে একটা স্টেটমেন্ট দিতে পারবো, যদি আমি আরেকটা স্টেটমেন্ট দিতে গেলে আমাকে আরেকটা মানে এক্সট্রাকশন অপারেটর দিতে হবে। মানে এখানে কালার দিয়ে সেপারেট করা আছে, এখানে একটা স্টেটমেন্ট, এতটুকু পর্যন্ত একটা স্টেটমেন্ট, মানে আমার কতটুকু স্টেটমেন্ট, এই যে এতটুকু একটা স্টেটমেন্ট, এজন্য একটা এক্সট্রাকশন, আবার হচ্ছে এতটুকু একটা। তো এইভাবে আমি যত চাই তত আমাকে এক্সট্রাকশন অপারেটর দিতে হবে, ইনসারশন অপারেটর দিতে হবে, মানে কল্ড এন্ড আউটপুট স্টেটমেন্ট। এখানে বলা হচ্ছে কি স্ট্রিম ইনসারশন অপারেটর, এটাকে আমরা ইনসারশন অপারেটর বলছি। তো এখানে কথা হলো cout এর ক্ষেত্রে আমি যতটা স্টেটমেন্ট দিব ততটা ইনসারশন অপারেটর আমাকে দিতে হবে। এরপর হচ্ছে এখানে একটা কোড সেগমেন্ট দেওয়া আছে, মানে এটা হচ্ছে একটা আবার বলা হচ্ছে আমরা হ্যান্ডেল কি জন্য ইউজ করছিলাম মনে আছে? লাইন শেষ করে দেন। নিউ লাইন ক্রিয়েট করার জন্য। সাপোজ আমার এখানে একটা এতটুকু একটা লাইন,
মানে আমার এখানে একটা আউটপুট জেনারেট হবে 29/4 এর জন্য। তারপর এই আউটপুটটা প্রিন্টের পরে সাপোজ আউটপুট প্রিন্ট হয়েছে কত 7, এরপর হচ্ছে কি নিউ লাইন। নিউ লাইন যেহেতু প্রিন্ট হয়েছে আমার কম্পাইলার কোন জায়গায় চলে আসবে এই জায়গায়, আর নিউ লাইন এই লাইন থেকে নিচের দিকে চলে আসবে। এরপরে আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হওয়ার পরে আরেকটা নিউ লাইন প্রিন্ট হবে। দ্যাট মিন্স হ্যালো ওয়ার্ল্ডের পরে কম্পাইলার আবার নিচে চলে আসবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, একটা 1 মিনিট ভাই। হ্যাঁ ওকে, আমরা কি বলছি এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো, এরপর হচ্ছে আমার এন্ড লাইন মানে নিউ লাইন ক্রিয়েট হবে। দ্যাট মিন্স হ্যালো ওয়ার্ল্ড সরি হ্যালো দেয়ার এর পরে আমার একটা নিউ লাইন জেনারেট। কথা কি বুঝা গেছে? বলো। প্রথম লাইনে স্যার আমরা আউটপুটে শুধু ইন্টিজার পাইছি, স্যার যে ডাবল আউটপুট নিলে কি করতে হবে? ডাবল আউটপুট নিলে আমাদের কিছু ফরম্যাট স্পেসিফায়ার আছে না, মনে আছে? ফরম্যাট স্পেসিফায়ার কিছু জিনিস ছিল সিতে। জি স্যার মনে আছে স্যার, পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ এলএফ। হ্যাঁ, আমি যদি দশমিকের উপরে দুই সংখ্যা যদি চাই সেক্ষেত্রে .2f এরকম কিছু একটা দিতে হয়, মনে আছে এগুলো? স্যার এগুলো তো প্রিন্ট এসে দিতাম। এগুলো এখানেও দেওয়া যাবে, এখানেও হচ্ছে আমি ডাবল কোটেশন যদি ইউজ করি আমরা পাবো আর কি, আমরা দেখাবো এগুলো ল্যাবের মধ্যে আর কি। এই কোডগুলো আমি এক্সিকিউট করে দেখাবো কি হচ্ছে না হচ্ছে, মানে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে আর কি মেইনলি এখানে। তারপর এখানে আমি যদি কোনো কিছু চাই সেটাকে মানে এক্সাক্ট আমি যা দিয়েছি তা, এটা নিউমেরিক্যাল ভ্যালু হোক আর যাই, এটা যদি আমি আউটপুট অ্যাজ ইট ইজ চাই সেক্ষেত্রে আমাকে দিতে হবে ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে। এখানে হচ্ছে কি 4+7, আমি যদি এটা যদি চাই সেক্ষেত্রে 4+7 এটা যদি একটা নিউমেরিক্যাল, কিন্তু এটাকে আমাকে একটা স্ট্রিং আকারে লিখতে হবে। স্ট্রিং আকারে লিখতে গেলে কি করতে হবে? ডাবল কোটেশন। ডাবল কোটেশন দিতে হবে। এগুলো যদিও তোমরা জানো। তারপর আমরা নিউ লাইন ক্যারেক্টারও নিউ লাইনের জন্য ইউজ করতে পারি, মানে এন্ড লাইনের পরিবর্তে আমি নিউ লাইন ক্যারেক্টারও ইউজ করতে পারি। কিভাবে? এই যে আমার সি আউট হ্যালো দেয়ার, এরপরে যদি আমি নিউ লাইন ক্যারেক্টার যদি ওখানে ইউজ করি সেক্ষেত্রে এন্ড লাইন যে কাজ করতো নিউ লাইনও সেম কাজ করবে। বুঝা গেছে? জি স্যার। এরপরে হচ্ছে আমাদের সিতে যা যা ছিল নিউ লাইনের জন্য এইটা ইউজ করতাম, তারপর ট্যাবের জন্য এটা ইউজ করতাম, ব্যাক স্পেসের জন্য এটা ইউজ করতাম, মানে এগুলো আমরা এখানে ইউজ করতে পারি। যেভাবে আমরা নিউ লাইন ক্যারেক্টারটা এখানে ইউজ করছি, আমি যদি এখানে ট্যাব দিতাম সেক্ষেত্রে ট্যাব যতটুকু মানে 4টা স্পেস সাধারণত ক্রিয়েট করে ওই 4টা স্পেস ক্রিয়েট করতে পারে। এরপরে হচ্ছে এটা হচ্ছে আমরা প্রিপ্রসেসর ডিরেক্টিভ মানে হেডার ফাইল কিভাবে লিখবো তার একটা ডেসক্রিপশন। সেটা হচ্ছে এখানে C++ has a small number of operations, many functions, মানে অ্যাকচুয়ালি আমি এখানে হেডার ফাইল লিখবো হচ্ছে আমার ফার্স্ট অফ অল কি থাকবে, অল প্রিপ্রসেসর কমান্ডস বিগিন উইথ হ্যাশ, মানে আমার সকল হেডার ফাইল গুলো প্রিপ্রসেসর গুলো হ্যাশ সিম্বল দ্বারা স্টার্ট হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেটা হলো আমার মানে এটা সিনট্যাক্সটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা স্টার্ট হবে কি দিয়ে, আমার হ্যাশ দিয়ে, এরপর ইনক্লুড, এরপর হচ্ছে হেডার ফাইলের নাম। যেমন এক্সাম্পল আকারে দেওয়া আছে কি এখানে হ্যাশ ইনক্লুড IOStream মানে এটার কাজ কি, causes the preprocessor to include the header file IOStream in the program, মানে এটার কাজ হচ্ছে কি IOStream এর কাজ কি মনে আছে? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট দেখানো স্যার। আউটপুট দেখানো না, হেডার ফাইলের কাজ আমি কত ক্লাস বলছি, ইনপুট আউটপুট দেখানো না। এটা হ্যাঁ মানে ইনপুট আউটপুট স্টেটমেন্টের এই যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের কম্পাইলারের IOStream মানে হেডার ফাইলটার মধ্যে আর কি। বিষয়টা এরকম না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কম্পাইলার যখন আমি ইনস্টল করি কম্পাইলারের মধ্যে একটা IOStream একটা আছে ফাইল আছে, ওই ফাইলটাকে আমার কোডের সাথে কানেক্ট করা ইনক্লুডের কাজ। কথা কি বুঝে গেছে? যাতে
এই ফাইলের মধ্যে যে ফাংশন গুলো লেখা আছে আমি তাকে ইউজ করতে পারি, আদারওয়াইজ আমি ইউজ করতে পারবো না। হেডার ফাইলের কাজ কি বললাম, মানে এটা সহজ বাংলা কথা হচ্ছে কি, আমার আইএসটিএম একটা ফাইল আছে, আমি এটা একটা ক্লাসও বলতে পারি। তোমরা যখন এটা কোর্স গুলো ইউজ করার জন্য এটা ব্যবহার করি স্যার। টুলস গুলো, হ্যাঁ রাইট, মানে এর মধ্যে কিছু ফাংশনের ডেসক্রিপশন লেখা আছে, ওই ফাংশন গুলোকে ইউজ করার জন্য আমাকে এটা কানেক্ট করতে হচ্ছে। আমি আরো কিছু কোড দেখাই তোমাদের। এই যে ইনপুট, মানে এখানে ইউজ করা হয়েছে কি ইনপুট, ওখানে ইউজ করা হয়েছে কি ইনক্লুড। ইনক্লুড। এটার কাজ হচ্ছে মূলত এই ফাইল যেটা আছে এই ফাইল থেকে মূলত এটাকে কানেক্ট করা। এখানে হচ্ছে ইনপুট, মানে এই জিনিসটা বলতে আমরা এখানে এর সাথে যদি মিলালে সি আউট সি কোথায় এরকম একটা ফাইল এখানে আছে, সেটা এই ফাইলের মধ্যে কানেক্ট করা যাতে আমি এই জিনিসগুলো এখানে ইউজ করতে পারি। কথা কি বোঝা গেছে? জি স্যার বুঝছি। এটার হেডার ফাইলের কাজ হচ্ছে কি আমার এক্সটার্নাল কিছু ফাইল আছে, ওই ফাইলটাকে আমার কারেন্ট ফাইলের সাথে কানেক্ট করা যাতে এক্সটার্নাল ফাইলের মধ্যে যে ডেসক্রিপশন গুলো আছে আমি তা ইউজ করতে পারি। যদি আমি মনে করি এটা একটা টেক্সট ফাইল, এখানে কিছু আছে নাই, টেক্সট ফাইল না, কম্পাইলার এখানে যখন পাবে না কিছু সে কিভাবে রান করবে, যেমন দেখো ইনপুট, এখানে একটা এই যে সোর্স রাউটার, মানে এটা হলো আসলে ফোল্ডার। আমি যদি তোমাকে দেখাই, তুমি জাস্ট এক্সাম্পলটা দেখো, ইনপুট এটা, ওতে থেকে এই সোর্সের ভিতর রাউটার একটা ফাইল আছে, আমি দেখাই। এটা একটু আবার বলবেন স্যার, এটা বুঝিনি। তোমরা মনোযোগ না দিলে তো বুঝবা না। ইনপুট মানে এটা হলো কানেক্ট করা হয়েছে কাকে, এই জিনিসটাকে কার মধ্যে থেকে, মানে এটা মূলত একটা ফোল্ডার, এর ফোল্ডারের ভিতরে আরেকটা ফাইল আছে ওইটা। আমি তোমাকে ওই লোকেশনে যাই, এই যে সোর্সের ভিতর এই যে রাউটার আছে দেখছো, জি স্যার। তার মানে কি করা হয়েছে ইনক্লুড দ্বারা, মানে ইনপুট দ্বারা কি করা হয়েছে, মানে সোর্স ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে রাউটার, তাকে এখানে ইনক্লুড করা হয়েছে যাতে রাউটারের ভিতরে যে ফাংশনালিটিস গুলো আছে সেটা এখানে ইউজ করা যায়। স্যার আমরা হেডার ফাইল এতদিন জানতাম যে স্যার এটা একটা লাইব্রেরি ফাংশন, ওইটা মানে লাইব্রেরি, ওইটার মধ্যে কিছু বিল্ডিং ফাংশন আছে যেগুলো আমাদের কাজে লাগবে কোডের কাজে। এটাই তো কথা, হ্যাঁ ওইটাই, এটা একটা লাইব্রেরি। জি স্যার, এখন ওইটা তাহলে ঠিক আছে স্যার। ওইটা একটা লাইব্রেরি, ওইটা একটা ক্লাস। আমি ক্লাসের কথা প্রথম বললাম না, তোমরা যখন এটা আর পুরোর দিকে যাও সি প্লাস প্লাস ক্লাস আছে, এটা একটা ক্লাস, এটা একটা লাইব্রেরি যেখানে কিছু ফাংশন ডেসক্রাইব করা আছে, তো এটাকে আমরা ইনক্লুড করে আমার কোডের মধ্যে যাতে ওই ফাংশন গুলোকে ইউজ করতে পারি। স্যার আইওস্ট্রিম স্যার, আইওস্ট্রিমটা স্যার কি একটা লাইব্রেরি না? হ্যাঁ লাইব্রেরি ক্লাস বলতে পারো। জি স্যার এটাই। এই বাকিটা কি বুঝতে পারছেন হেডার ফাইলের কাজ কি? জি স্যার। জি স্যার। কি বললাম? জি স্যার। জি স্যার। মানে জি স্যারটা কি, মানে আমি শুনতে চাচ্ছি কি বুঝছো সেটা, মানে তুমি হেডার ফাইলটা স্যার অন্য ইয়া থেকে ফাইলটাকে স্যার একজন লিংক করে দেয় স্যার। একজন বলো। স্যার হেডার ফাইলটা স্যার অন্য ফাইলের ফাংশনালিটি গুলোকে লিংক করে দেয় স্যার। ফাংশনালিটিস কে লিংক করে না, ওই ফাইলটাকে লিংক করে। জি স্যার। ওই ফাইলটা লিংক করলে তো এর ভিতরে যা আছে তা অটোমেটিক চলে আসবে, রাইট? স্যার সবকিছু ওর ভিতরে ফাইলগুলো ভাষাগত ব্যবহার ত্রুটি করার স্যার, জন্য, ভিতরের ফাংশনগুলো ব্যবহার করার জন্য এটা ইনক্লুড করা হয়। মানে এখানে হচ্ছে আইওস্ট্রিম নামে একটা লাইব্রেরি আছে, একটা ক্লাস আছে, এটাকে তোমার কোডের সাথে কানেক্ট করেছে,
এই ইনক্লুড এই স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের কাজ হচ্ছে কি তুমি যে কোডের মধ্যে এটা ইউজ করবা এই স্টেটমেন্টটা কি করবে, আইওস্ট্রিম কে, আইওস্ট্রিম নামে একটা এখানে লাইব্রেরি, একটা ফাইল, সরি একটা ফাইল, একটা ক্লাস এখানে আছে। এখানে দেখছি ফাইল বলতে তো আমার সবকিছুই তো ফাইল, এখন সবকিছু ফাইল না, এইটাও ফাইল এটাও ফাইল, কিন্তু আমি যদি বলি এই ফাইলের ভিতর কি আছে, একটা ক্লাস আছে, একটা মেথড আছে, এটা আমরা বলছি কি এখানে মানে এই আইওস্ট্রিম একটা কি আছে, একটা লাইব্রেরি, একটা ক্লাস আছে, এইটাকে আমার কোডের সাথে কানেক্ট করা হলো এই স্টেটমেন্টের কাজ। যদি আমি কানেক্ট না করি তাহলে এর ভিতরে যে ফাংশন মেথড যেগুলো ডেসক্রাইব করা আছে, ডেফিনেশন লেখা আছে, সেটা আমি ইউজ করতে পারবো না। এরকম মানে এর ভিতরে আছে আমার সি আউট, সিন, এর ভিতরে কি আছে, যেমন এখানে আছো ইনপুট আউট। হ্যাঁ, name is spelled and using scene, আচ্ছা scene cout are declared in the header file iostream, মানে কোথায় ডিক্লেয়ার করা আছে, আইস্ট্রিম এর মধ্যে ডিক্লেয়ার করা আছে। ডিক্লেয়ার করা আছে, ওখানে ডেসক্রিপশন লেখা আছে, বাট উইদিন দ্য স্ট্যান্ডার্ড নেম স্পেস। এটা নেম স্পেস হচ্ছে, নেম স্পেস মানে পরিচিতি হলো, স্ট্যান্ডার্ড ক্লাস হলো স্ট্যান্ডার্ড। বলা হচ্ছে কি এখানে আমি আবার বলি সি ইন সি আউট কে ডিফাইন করা আছে, ডেসক্রাইব করা আছে এই ফাইলের মধ্যে। আমি যদি আমার কোডের মধ্যে এটাকে কানেক্ট করতে গেলে আমাকে এই স্টেটমেন্টটা লিখতে হবে। কথাটা হলো এটা, ক্লিয়ার? কারণ তুমি যদি তোমার কোডের মধ্যে আনডিফাইন্ড কোনো কিছু ইউজ করতে পারবে না, পারবে স্যার না এখানে এসটিডিটা কি? কি স্যার এসটিডিটা কি? নেম স্পেসের নাম, মানে স্যার এটা স্ট্যান্ডার্ড কাজ কি ক্লাস। স্যার? পুরো জিনিসটা বুঝিনি স্যার। ইউজিং নেম স্পেস এসটিডিটা কি স্যার? এটা হলো স্ট্যান্ডার্ড ক্লাস, মানে স্ট্যান্ডার্ড ক্লাস মানে নেম স্পেস হচ্ছে কি, নেম স্পেস মানে কি এটার পরিচিতি, মানে এটা আমি কানেক্ট করেছি বাট এটা কোন ক্লাসের অধীনে, এই স্ট্যান্ডার্ড ক্লাসের অধীনে, সেটা বলা হয়েছিল। বুঝতে পারছি স্যার এখন। মানে স্ট্যান্ডার্ড ক্লাসের অধীনে তোমার কোডের মধ্যে তুমি আনডিফাইন্ড কোনো কিছু ইউজ করতে পারবে যেটা ডিফাইন করা হয় নাই। সাপোজ একটা ভেরিয়েবল না স্যার। প্রিন্ট আউটে দিয়েছে, স্ক্যানফ এর মধ্যে দিয়েছে, সিন এর মধ্যে দিয়েছে, কিন্তু যেটা ডিক্লেয়ার করা হয়, এটা কি কাজ করবে? তোমাকে সিনট্যাক্স ফেরত দিবে না? স্যার আমাদের ওই লেটেস্ট কম্পাইলার গুলো তো স্যার এগুলো তো ইরর দেয় না, মাঝে মধ্যে মানে ওয়ার্নিং দেয় আর কি, যে এই কেন জিনিসটা করেছে। ওয়ার্নিং দিবে কেন? তুমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করো নাই, এটা তুমি সিন করতে গেলা, এটা কি ফেরত দিবে? আচ্ছা ওইটা তো ইরর দিবে, মানে ওই হেডার ফাইলটার কথা বলতেছি স্যার। আমরা তো ধরেন কখনো ভুলে হেডার ফাইল অ্যাড করি না, তখন তো আর ওইরকম ওয়ার্নিং কম দেয়। ওয়ার্নিং কম দেবে, বেশি দেয় না। মনে করো এই যে ওয়ার্নিং দিবে কোন জায়গায়, ওয়ার্নিং দিবে হচ্ছে তুমি একটা হেডার ফাইল ইনক্লুড করছো বা এটার কোনো ফাংশন তুমি ইউজ করো না, এখানে ওয়ার্নিং দিবে। কিন্তু তুমি একটা হেডার ফাইল অ্যাডই করো নাই, সাপোজ আইওস্ট্রিম ক্লাস মানে আইওস্ট্রিম এটা অ্যাডই করো নাই, এই হেডার ফাইল ইউজও করো নাই, তুমি সিএনসি আউট ইউজ করছো, তোমাকে তো কোড কম্পাইলই করবে না, এটা যে কম্পাইলার হোক না কেন। মানে এই পৃথিবীতে যত কম্পাইলার আছে তার মধ্যে কোন কম্পাইলার তোমাকে সিনট্যাক্স এরর দিয়ে প্রসিড করতে দিবে না। এটা সিনট্যাক্স এরর না, তুমি সি ইন সি আউট ইউজ করতে গেছো বাট এটা হেডার ফাইল ডিক্লেয়ার করো নাই, তাহলে এটা কি সি ইন সি আউট আনডিফাইন্ড হয়ে গেল না? এই আমার কথা কি বুঝছো? জি স্যার। না স্যার আমরা বলতে চাচ্ছি যে স্যার আমাদের সি তে এবিএস ফাংশনটা তো stdlib ফাংশন লাইব্রেরির মধ্যে থাকতো, তো আমরা stdlib ওইটা ইনক্লুড করতাম না, তাও এবিএস এর কাজ করতো, ওই জন্য বলছিলাম আর কি। এই আন্দাজি কথা বলা যাবে না, এটা আন্দাজি টাইপের হয়ে গেছে কথা, ঠিক আছে? যেটা এক্সাক্ট মনে নাই ওটা হবে হবে ওইরকম বলা যাবে না এখানে। তুমি মনে করো স্যার সির কথা বলছিলাম, স্যার সির কথা বলছিলাম, সি ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস তুমি হেডার ফাইল ইউজ না করে এটার ফাংশন তোমাকে ইউজ করতে দিছে না স্যার আমরা তো সি প্লাস প্লাস এবং কোড করি নাই, না? সি সি এর এর কথা কথা বলছিলাম। তোমাকে বললাম, সি তে কি তোমাকে এটা দিছে, এটা বললে কি হলো? এটা তো একটা লজিক্যাল, এটা তো একটা স্বাভাবিক কথা। মনে করো তুমি সাপোজ ইউজিং নেমস্পেস std integer main cout,
তুমি বলতেছো কি আমি হেডার ফাইল ইউজ করি না, বাট আমি এটা ইউজ করছি সি তে। তুমি মানে কোনো এরর তোমাকে দেয় নাই, তুমি এরকম কম্পাইলার দেখাইতে পারবে না বিজেপিতে, এটা সম্ভব না কথা না। তোমাকে এখন কি প্রসিড করতে দিবে, এটাতে সিনট্যাক্স এরর একটা, এটাতে একটা সিনট্যাক্স এরর, কারণ এটা এখন আনডিফাইন্ড হয়ে গেল না। এটা এখন আনডিফাইন্ড না, সি আউট কে আনডিফাইন্ড। হ্যাঁ হেডার ফাইল লাগবে না স্যার? না, সে যেটা বলতে চাইছে, সে বললো যে আমরা এখানে এটা ইউজ করেছি বাট এটা হেডার ফাইল ইউজ করি নাই সি, তখন নাকি তাকে আউটপুট দেখাইছি, তারপর তো কোড এক্সিকিউট হয়েছে। এটা না স্যার, আমরা তো হ্যাশ স্যার এটা বলেন ওই বলছি, মানে ওই stdlib যে লাইব্রেরিটা আছে মানে ওইটা ইউজ না করলে ওইটা কথা বলতেছি। স্যার ওইটা এটা তো স্যার মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ওইটা তো স্যার লাগে। বলতে চাচ্ছি যে স্যার আমাদের ওই মানে সি তে stdlib ওই ফাংশন ওই লাইব্রেরিতে তো এবিএস এর কাজ করা যায়, হ্যাঁ এবিএস ফাংশনটা ওই লাইব্রেরিতে ইনক্লুড, কিন্তু আমরা স্যার ওই লাইব্রেরিটা অ্যাড না করেও এবিএস এর কাজ করতে পারতাম। তাহলে ওই জন্য বললাম আর কি স্যার, ওইভাবে কি মানে কখনো কখনো যদি ভুলে যদি না হয় তাহলে কি কাজ হবে? জানেন এবিএস এর কাজটা কিন্তু হইতো স্যার। এখানে এজন্য তোমাকে হয়তো তুমি মানে অ্যাবস্ট্রাক্ট কোনটা, এটা এবিএস ফাংশন কোনটা বলতেছো? এবিএস বলতে মানে অ্যাবসলিউট ভ্যালুটা এটা এবিএস। জি স্যার। এটার কথা তুমি বলছো আর কি? জি স্যার। এটা কিসের দিনই ছিল? এটা হয়তো তুমি এমন কোন মানে হেডার ফাইল ইউজ করছো ওখানে ছিল, সাপোজ ম্যাথ ইউজ করছো, ম্যাথের মধ্যে এটা ছিল। এমনি তো স্যার আমাদের এবিএসটা জাস্ট ওই stdlib ওই ফাংশনটাতে দেখায় জাস্ট, ওই জন্য বলছিলাম। তুমি আসলে এক্সাক্ট বললে হ্যাঁ, তুমি এরপরে তুমি স্ট্যান্ডার্ড লাইব্রেরি ইউজ করো নাই, তুমি ম্যাথ ইউজ করছো কিনা ওখানে, হয়তো ম্যাথ ইউজ করছিল ওখানে, ম্যাথের মধ্যে তো এটা থাকার কথা ছিল, ম্যাথ ডট এস যেটা ছিল ওটা কিন্তু থাকার কথা ছিল, মানে থাকার কথা হচ্ছে ম্যাথ ডট এস এর মধ্যে, হয়তো তুমি ম্যাথ ডট এস ইউজ করেছো এজন্য তোমাকে এটা ইউজ করতে দিয়েছে, আদারওয়াইজ এটা তো তুমি স্ট্যান্ডার্ড লাইব্রেরি ইউজ করো নাই, তখন এটা অ্যাকচুয়ালি একটা আনডিফাইন্ড জিনিস হয়ে যাবে। এটা কোনো কম্পাইলারের ক্ষেত্রে পসিবল না। যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেক্ষেত্রে তুমি যা ইউজ করবা ওই রিলেটেড ক্লাস লাইব্রেরি তোমাকে ইনক্লুড করতে হবে, না হয়তো এগুলো পাবে না। জি স্যার বুঝছি। মানে তুমি যাই, এই যে আমি এটা দেখালাম হলো রিয়েক্ট জেএস, এই যে তুমি যা ইউজ করো এটাকে ইনক্লুড করতে হবে, তোমার ফাইলের সাথে কানেক্ট করতে হবে, দেন এটা কাজ করবে, আদারওয়াইজ করবে না, কারণ এটা তো টেক্সট ফাইল, এখানে তো যা আছে তাই নিয়ে কাজ করবে, এখানে আন্দাজে তো কোনো কিছু নিয়ে কাজ করা যাবে না। ওকে, তারপর হচ্ছে এখানে আরো অনেক কিছু আছে আর কি, এগুলো আশা করি তোমরা রিড করলেই পারবা এগুলো। এখন এখানে আরেকটা সি প্লাস প্লাসে একটা জিনিস জানার দরকার আছে, সেটা হচ্ছে সি প্লাস প্লাসে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কি প্রিপ্রসেসর ডিরেক্টরিভ আর একটা হলো প্রোগ্রাম। তা আমাদের প্রোগ্রামগুলো যখন আমরা এক্সিকিউট করি আমাদের সোর্স ফাইলটা থাকে .cpp, যখন আমরা এটা কম্পাইল করি তখন একটা অবজেক্ট ফাইল তৈরি হয়, যদি কম্পাইলেশন পারফেক্টলি যদি হয়ে থাকে উইদাউট এনি সিনট্যাক্স এরর তখন একটা অবজেক্ট ফাইল তৈরি হয়। আমার কোডটার নাম যদি hello world হয় hello world.cpp হয়, তাহলে hello world.object নামে একটা ফাইল তৈরি হয়, দেন এক্সিকিউট করলে আমার একটা .exe ফাইল তৈরি, তিনটা ফাইল এখানে থাকে, একটা .cpp ফাইল, আরেকটা হলো .object ফাইল, আরেকটা হলো .exe ফাইল, তিনটা ফাইল তৈরি হয় এখানে। এই স্টেপ কি বোঝা গেছে? এটা স্যার ডট অবজেক্ট ফাইলটা কেন তৈরি করে? অবজেক্ট ফাইল মানে হচ্ছে কি এটা আমার কোডটাকে মেশিন কোডে কনভার্ট হয়ে যে কনভার্টেড ফাইলটা সেটা হলো কোড। ফার্স্ট অফ অল কি হবে স্যার এটা আরেকবার বলবেন? এটা হলো আমরা যখন আমাদের কোডটা কম্পাইল করি, কোড লেখার পর কি করলাম, আমার কোডটা আছে, আমার কোড এটা, আমি কোডটা কি করলাম এটা হলো আমার কোড, হ্যাঁ এটা হলো আমার কি .cpp। যখন আমি এটাকে কম্পাইল করলাম, এটাকে বিল্ড করলাম, বিল্ড যদি আমার সাকসেসফুল হয়, এখানে হচ্ছে বিল্ড লগ আছে,
আমার বিল্ড যখন সাকসেসফুল হয় তখন একটা আমার এটাকে abcd.obj একটা ফাইল তৈরি। এটার কাজ হলো কি, এই আমার কোডটা মেশিন কোডে কনভার্ট হয়েছে, ওই কনভার্টেড কোডটা হলো এটা। কথা কি বোঝা গেছে? কোড কম্পাইল মানে কি? মেশিনের ল্যাঙ্গুয়েজে কনভার্টেড। মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে। মানে এটা তো আমার একটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ, এটা একটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ না? এটা হচ্ছে কি স্যার আমার Yes, একটা sir. হিউম্যান ল্যাঙ্গুয়েজ। এই Yes, sir. হিউম্যান ল্যাঙ্গুয়েজটাকে আমার 0 এবং 1 এ কনভার্ট করা হয়। কম্পাইলারের কাজ হচ্ছে কি আমার মেশিন কোডটা যদি হিউম্যান ল্যাঙ্গুয়েজটা যদি ঠিক থাকে সেক্ষেত্রে এটাকে মেশিন কোডে কনভার্ট করে। মেশিন কোডে কনভার্ট করা হচ্ছে আমার ডট অবজেক্ট ফাইলে দেবো, সেটা হলো কি আমার কোডটার একটা অবজেক্ট ফাইল। পরবর্তীতে আমি যখন এক্সিকিউট করি ওই অবজেক্ট ফাইল থেকে আমার ডট exe ফাইল তৈরি। বোঝা গেছে কথা? তিনটা স্টেপ। এই কথা কি বোঝা গেছে? এটা দেখানো গেলে ভালো হইতো। কম্পাইল ইনস্টল করছিলাম কোন জায়গায়? এটা আমার যে ফোল্ডারের মধ্যে আমি এটা ইনস্টল করেছি ওখানে এটা আছে। এটা এখানে থাকার কথা। স্যার আপনার কোডগুলো যেখানে সেভ হয় না ওখানে থাকে, exe ফাইলগুলো বা ইয়ে। ও রাইট, এটা সেভ করি কোন জায়গায়? সেভ ফাইল এস এ যাও। কন্ট্রোল সেভ ফাইল এস এখানে দেখা যাবে বিজয়। আচ্ছা বিজয় এই যে দেখো abcd কি হলো ডট ও, মানে কি এটা অবজেক্ট ফাইল। পরবর্তীতে আমি যখন এটা এক্সিকিউট করেছি abcd.exe ফাইল তৈরি। এখন এক্সিকিউট এটা রান করলে আমার সর্বশেষ যেটা আউটপুট ছিল ইনপুট অনুসারে, কারণ ওখানে সিনট্যাক্স ছিল মানে লজিক্যাল ইরর ছিল আর কি। মানে এটা কি আমার অবজেক্ট ফাইল, এটা কি অ্যাপ্লিকেশন ফাইল, এটা হচ্ছে কি আমার কোড। কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, এরপর হচ্ছে এটা হলো এখানে বলা হচ্ছে কি আমার C++ is a collection of functions, one of which is the main function. মানে C++ এর হচ্ছে মানে অনেকগুলো ফাংশনের সমাবেশ, তার মধ্যে মেইন একটা। The first line of the function main is called, then heading of the function. মানে বলা হচ্ছে কি আমার প্রোগ্রামটা যখন রান হয়, কম্পাইল যখন হয়, ফার্স্ট অফ অল আমার মেইনটা কল হয়। মেইনটা আছে কিনা কম্পাইলার ফার্স্ট অফ অল খুঁজে হচ্ছে কি আমার কোডের মধ্যে মেইন ফাংশন আছে কিনা। যদি মেইন ফাংশন থাকে সে কাজ শুরু করবে, কম্পাইলিং শুরু করবে, মানে কম্পাইলিং শুরু করবে, আদারওয়াইজ তোমাকে সিনট্যাক্স এরর দিবে। তারপর এখানে হচ্ছে কি এটা স্টেটমেন্ট গুলো এই কার্লি ব্রেস দ্বারা শুরু এবং শেষ হয়। তারপর কন্টেইন টু টাইপস অফ স্টেটমেন্ট। মেইন এর মধ্যে দুই ধরনের স্টেটমেন্ট, একটা হলো ডিক্লারেটিভ স্টেটমেন্ট আর একটা হলো এক্সিকিউটেবল স্টেটমেন্ট। ডিক্লারেটিভ স্টেটমেন্ট মানে হচ্ছে কি ভেরিয়েবল ডিক্লারেশন, আর এক্সিকিউটেবল স্টেটমেন্ট হচ্ছে কি আমি ভেরিয়েবল গুলোর সমন্বয়ে যে লাইন অফ কোড লিখি তাকে আমাকে বলা হচ্ছে কি এক্সিকিউটেবল স্টেটমেন্ট। মানে এটা হচ্ছে কি আমার C++ এর ফাংশনটা একটা মেইন ফাংশন থাকে, মেইন ফাংশন হচ্ছে কার্লি ব্রেস দ্বারা শুরু হবে, আর তার মধ্যে দুইটা পার্ট, একটা হলো ডিক্লারেটিভ স্টেটমেন্ট আর একটা হলো এক্সিকিউটিভ স্টেটমেন্ট। যেমন আমরা যদি একটা एग्जांपल যদি দেখি, বলো। আমার স্যার 10টা থেকে স্যার 6 ক্লাস আছে তো স্যার মেসেজ দিচ্ছে। ওকে ঠিক আছে, আমরা এটাই শেষ করে দিব আগে। হ্যাঁ
আমরা এক্সাম্পলটা যদি দেখি, এখানে হচ্ছে এক্সপ্লেনেশন যদি যায়, এটা হচ্ছে আমার মানে হেডার ফাইলের সেকশন, এটা হচ্ছে আমার নেম স্পেস সেকশন, এটা হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। তারপর এটা হচ্ছে আমার মেইনের মধ্যে দুইটা পার্ট, এটা হচ্ছে কি ডিক্লারেটিভ স্টেটমেন্ট, দেন এগুলো হচ্ছে আমার এক্সিকিউটেবল স্টেটমেন্ট। কেন আমি এই যে ডিক্লারেবল সেকশনে যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করেছি তার সামনে আমার এই লাইন অফ কোড লেখা হয়েছে, এজন্য আমি এটাকে কি বলছি, এই পার্টটা কি আমার, এই পার্টটা হচ্ছে কি যে আমার এই পার্টটা কি, এই পার্ট হলো ডিক্লারেটিভ স্টেটমেন্ট আর এটা হলো এক্সিকিউটেবল স্টেটমেন্ট। অর্থাৎ ডিক্লেয়ার করা ভেরিয়েবল গুলো দিয়ে লেখা কোড গুলাই হচ্ছে আমার ওই মানে হ্যাঁ। এক্সিকিউটিভ। হ্যাঁ সেটাই। আচ্ছা কারো কথা আছে? কারো কি কথা আছে? আসলে বাকিরা কি বুঝতেছে কিনা আমি জানি না, আসলে আমার আজকে একটা সবার কাছ থেকে শোনার ইচ্ছা ছিল আর কি, কে কি বুঝছো না বুঝছো সেটাই। আমি এই ফাইলটা তোমাদের দিয়ে দিব, আচ্ছা বুঝছি স্যার। তোমরা আগামী ক্লাস এটা পড়ে আসবা, এরপরে বাকি যেগুলো আছে 53 থেকে এরপরে এগুলো পড়ে আসবে। আমরা আগামী ক্লাসে মানে আগামী ল্যাবেটে শেষ করে বেসিকের উপর বেসিক যা শিখছি তার উপরে আমাদের একটা ল্যাবের মধ্যে একটা এক্সপেরিমেন্ট হবে আর জি স্যার। জি স্যার। কিন্তু মার্কিং হবে, যাই ভালো মতো লিখতে পারবে, টাইপ করতে পারবে, তারপর হচ্ছে ভালো এক্সপ্লেইন করতে পারবে, সে মার্কস পাবে। এজন্য আমরা যা দেখছি আজ পর্যন্ত ওই রিলেটেড কোডগুলো বাসায় প্র্যাকটিস করে আসবে। টোয়েন্টি ওয়ান আছো? টোয়েন্টি ওয়ান আছো? 24